সুপ্রিয় দর্শক, এসএমসি নিবেদিত বিশেষ আলোচনা গর্ভকালীন পুষ্টি সেবা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন গবেষণার তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যয় প্রতিবেশী অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি। মোট চিকিৎসা ব্যয়ের প্রায় ৭৩%ই রোগীকে নিজের পকেট থেকে খরচ করতে হয়। আর এই চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর প্রায় ৪% মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে যায়। এর প্রভাব পড়ে গর্ভকালীন চিকিৎসা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও। একদিকে চিকিৎসার উচ্চ ব্যয়, অন্যদিকে সচেতনতা ও জ্ঞানের অভাবে দেশে গর্ভকালীন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা গ্রহণের হার এখনও নিম্নমুখী। এখনও বিপুল সংখ্যক মা গর্ভকালীন সময়ে পুষ্টিহীনতায় ভুগছেন। আর যেহেতু গর্ভস্থ শিশু তার প্রয়োজনীয় পুষ্টি মায়ের শরীর থেকেই গ্রহণ করে, ফলে পুষ্টিহীনতায় ভোগা মায়ের সন্তানও অপুষ্টিতে ভোগে। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে দেশে প্রাতিষ্ঠানিক প্রসবের হার বাড়লেও গর্ভকালীন স্বাস্থ্যসেবা গ্রহণের হার এখনও সন্তোষজনক নয়। এমন বাস্তবতায় গর্ভকালীন মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জোর দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এক্ষেত্রে করণীয় কি? সহযোগিতার মডেলটা কেমন হতে পারে? গর্ভকালীন সময়ে পুষ্টি ও স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনা এবং প্রস্তুতি কেমন থাকা দরকার ইত্যাদি নিয়েই আজ আমরা আলোচনা করব এসএমসি নিবেদিত গর্ভকালীন পুষ্টি সেবা অনুষ্ঠানে। আলোচনা করবেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তসলিম উদ্দিন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্সের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, একজন স্বাস্থ্য অর্থনীতিবিদ হিসেবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যয় এবং দারিদ্র্যকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, আপনার প্রতিবেদনে যেমনটা বললেন যে বাংলাদেশের যে স্বাস্থ্যের খরচ, সেই স্বাস্থ্যের খরচটা মেটাতে গিয়ে আমাদের জনগণের অংশ কতটুকু এবং সরকারের অংশ কতটুকু আপনার রিপোর্টে কিন্তু এসেছে এবং ৭৩% দেখেছেন। এটা যদি আমরা সরকারি যে হিসাবটা, যেটা ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস থেকে যেটা বের করা হয় বাংলাদেশ, সেটা হচ্ছে যে 68.5, মানে প্রায় 69% কাছাকাছি আর কি দুটো হিসাব। তার মানে আমরা যদি সরকারি হিসাবটাও ধরি যে ১০০ টাকার ভিতরে জনগণ ব্যয় করছে হচ্ছে প্রায় ৬৯ টাকা, আর ৩১ টাকা ব্যয় করছে সরকার এবং অন্যান্য সংস্থা। সরকার ব্যয় করে হচ্ছে ১০০ টাকার ভিতরে ২৩ টাকা, আর আমাদের ডেভেলপমেন্ট পার্টনার এনজিও ইন্স্যুরেন্সে এখানে কিছু কন্ট্রিবিউশন, সামান্য কিছু কন্ট্রিবিউশন আছে আর কি। এবং আপনি আরেকটা জিনিস যেটা বলেছেন যে প্রায় ৪% মানুষ দারিদ্র্য সীমা নিচে চলে যাচ্ছে। ৪% না, এটা একটু বেশি হবে। এটা এখন হিসাব করলে হয়তো ৫%-এর উপরে যাবে। এটা অনেক পুরনো ডাটা আর কি। হ্যাঁ, তার মানে ৫% মানুষ প্রতি বছর, যারা কিন্তু দারিদ্র না, এটা পভার্টি লাইনের উপরে, তারা কিন্তু দারিদ্র সীমা নিচে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি শুধু এই পতনটা ঠেকাতে পারতাম, তাহলে আমার মনে হয় যে এতদিন পর্যন্ত আমরা দারিদ্র যে জায়গায় আছে তার থেকে আমরা সিঙ্গেল ডিজিটে, দ্যাট মিন 10%-এর নিচে নিয়ে আসতে পারতাম আর কি। হ্যাঁ, তো এই জায়গায় আমাদের ভাবনার জায়গা যেটা, সেটা হলো যে আমরা হেলথ কেয়ারকে বা হেলথের এক্সপেন্ডিচারকে আমরা কোন হিসাবে দেখি, রাষ্ট্র কোন হিসাবে দেখে। আমাদের এখন রাষ্ট্র যে জায়গাটাতে আসে, হেলথ সাধারণত একটা খরচ হিসাবে দেখছে, হেলথ কেয়ার ডেভেলপমেন্ট এজেন্ট হিসাবে দেখছে না, এটা উন্নয়ন এজেন্ট হিসাবে আমরা যখন দেখব, তখন কিন্তু এখানে রাষ্ট্র এই খাতে খরচে বেশি আগ্রহী হবে। এবং এই যে ৫% মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে, তারা কিন্তু দারিদ্র্যসীমার নিচে নেমে যাবে না। এবং এটা তো একটা গেল যে দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে, আর যারা দারিদ্র তারা তো অতি দারিদ্র হচ্ছে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে, অথবা অনেকেই কিন্তু স্বাস্থ্যসেবা নিতে পারছে না, যেটা কিন্তু আমাদের সরকারি পরিসংখ্যানই বলে যে প্রায় 20% মানুষ কিন্তু স্বাস্থ্যসেবা নিতে পারে না, কারণ হচ্ছে যে খরচ মেটাতে গিয়ে। তাহলে এই জায়গাগুলোতে আমাদের ভাবনার যথেষ্ট দরকার আছে যে সরকার এখানে ইনভেস্টমেন্ট করার দরকার। এখন ইনভেস্টমেন্ট করতে গিয়ে আমরা যেটা দেখি, যেহেতু এটাকে ইনভেস্টমেন্ট ভাবি না, তো সেটাকে দেখা যাচ্ছে যে আমাদের স্বাস্থ্যের যে বাজেটটা দেওয়া হচ্ছে, স্বাস্থ্যের বাজেটটা দেওয়া হচ্ছে, এই বছরও ছিল মোট বাজেটের 5.2%। সেটা প্রায় টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় 38,000 কোটি টাকা। কিন্তু এই 38,000 কোটি টাকা আবার সরকারের যে আছে, সিস্টেম আছে, সেই সিস্টেমে ব্যয় করতে পারবে না, কারণ এখানে ব্যয় করার পথে বহুত বাধা আছে। তার মানে এখানে আমাদের একদিকে যেরকম বাজেট কম, WHO বলে যেটা, সেটা হলো যে আমাদের 12-15% ব্যয় করতে হবে টোটাল বাজেটের, আমরা দিচ্ছি 5%, এবং সেই 5%-রও দেখা যাচ্ছে যে 1-1.5% আমরা ব্যয় করতে পারছি না। তার মানে এই জায়গাটাই কিন্তু আমাদের
ডিগ ডাউন করতে হবে যে কিভাবে আমরা এই স্বাস্থ্যের ব্যয় বাড়াতে পারবো এবং যেটা দেওয়া হচ্ছে সেটা মানে খরচ করতে পারবো, অপটিমালি খরচ করতে পারবো, এফিশিয়েন্টলি খরচ করতে পারবো এবং আরো বাজেট আমাদের কি করতে হবে সেই বিষয়ে পরবর্তীতে জানবো। আপনাকে ধন্যবাদ। জনাব তসলিমউদ্দিন খান, বাংলাদেশে বর্তমানে গর্ভবতী মায়েদের প্রসব পরিকল্পনা এবং তাদের গর্ভকালীন সার্বিক পরিচর্যা কতখানি সন্তোষজনক, আপনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ শুনতে চাই। পাশাপাশি পরিস্থিতির উন্নয়নে করণীয় নিয়ে আপনার পরামর্শটা কি? ধন্যবাদ আপনাকে। হামিদ ভাই কিন্তু অত্যন্ত সুন্দর একটা বিশ্লেষণ করলেন বাংলাদেশে হেলথ সেক্টরে যেটা এক্সপেন্ডিচার হচ্ছে এবং এটা কতটুকু যথার্থ কতটুকু যথার্থ না, এইটার সাথে কিন্তু এই যে গর্ভবতী মা তাদের যে পরিকল্পনা সেটা কিন্তু একটা ওতপ্রোতভাবে জড়িত, তার সাথে সম্পর্কিত। কেন সম্পর্কিত? দেখেন, একজন গর্ভবতী মাকে তার যে সঠিক পরিকল্পনা, তার যে সন্তান প্রসবের সঠিক পরিকল্পনা যদি সে করে, সেই ক্ষেত্রে কিন্তু সব থেকে একটা ইম্পর্টেন্ট একটা ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আছে, আর্থিক ব্যবস্থাপনা আছে। তো আর্থিক ব্যবস্থার সঙ্গে গর্ভবতী ব্যবস্থাপনা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেন? আমরা যদি বলি যে একটা মা যখন প্রেগনেন্ট হয় তারপরে কিছু টাকার সংস্থান করে সঞ্চয় করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি না মা কি স্বাভাবিক ডেলিভারি হবে নাকি সিজারিয়ান ডেলিভারি হবে। যদি সিজারিয়ান ডেলিভারি হয় কোনো একটা প্রতিষ্ঠানে, সেখানে কিন্তু আরও বেশি আর্থিক যে একটা এনগেজমেন্ট আছে সেটা আরও বেশি বেড়ে যাবে। তাকে যদি সুষম খাবার দিতে হয়, সেটার সাথে কিন্তু পরিবারের অন্যান্য মেম্বাররা এটার ব্যবস্থা করবে, সেখানেও কিন্তু আর্থিক সঙ্গতি দরকার। গর্ভবতী মাকে ঠিকমতো খাবার দেওয়া, সুষম খাবারটা দেওয়া, তাকে 4টা এএনসি সার্ভিস দেওয়া। বাংলাদেশে প্রায় আপনি 73% মতো প্রাইভেট সেক্টরে এই এএনসি সার্ভিসটা হয়। তো এএনসি সার্ভিস প্রাইভেট সেক্টরে হওয়া মানেই কিন্তু তার সাথে একটা আর্থিক অবস্থার সাথে, তার ফিনান্সের সাথে জড়িত। এই পরিকল্পনাটায় সবাই ইনগেজ, পরিবারের অন্যান্য সদস্যরা, পরিবারের কর্তা ব্যক্তি ইনগেজ, তারা ইনলজ যারা আছে তারা ইনগেজ, সবাই সম্মিলিতভাবে এই যে আমরা যদি একটা পরিকল্পনা মাফিক একটা সন্তান প্রসব হোক, প্রেগনেন্সিকালীন সময় থেকে যদি করতে চাই, সেটার একটা কিন্তু বিরাট পরিসরে একটা পরিকল্পনা রয়েছে এবং এই পরিকল্পনাটা কিন্তু করতে হবে, খুবই জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, এর আগে আমরা কিছুটা আলোচনা করেছি, আর একটু বিস্তারিত শুনবো যে বাংলাদেশের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ব্যয় তুলনামূলকভাবে বেশি। এর কি ধরনের প্রভাব পড়ছে গর্ভকালীন সময় এই গর্ভবতী মায়েদের উপরে? সেবাটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে তো বাচ্চা অপুষ্ট হয়ে জন্মাবে, নানা রকম ত্রুটি নিয়ে জন্মাতে পারে এবং সেই অপুষ্ট বা ত্রুটি নিয়ে যখন জন্মায় তখন কিন্তু আমাদেরকে সাফারার হতে হয়। পরিবার কিন্তু সাফার করে, রাষ্ট্রও কিন্তু সাফার করে। কারণ একটা শিশু যখন অপুষ্ট হয়, তার দেখা যাচ্ছে যে অপুষ্টিতে থাকলে এবং সেই অবস্থায় জন্মগ্রহণ করলে তাকে কিন্তু সাথে সাথেই কিন্তু একটা ইন্টেনসিভ কেয়ারে নিতে হচ্ছে। এটা কিন্তু পরিবারের একটা খরচ হচ্ছে, রাষ্ট্রেরও কিন্তু এখানে অনেক বড় একটা দায়িত্ব পালন করতে হচ্ছে। কিন্তু যদি আমরা গর্ভকালীন সময়ে এই পরিচর্যাটা নিতে পারতাম তাহলে কিন্তু নিজের পরিবারের খরচও কমে যেত, রাষ্ট্রের খরচও কমে যেত এবং এখানে কিন্তু মা, সংশ্লিষ্ট মা, পরিবারের সবারই কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় আছে। আপনি ধরেন যে একটা শিশু গর্ভাবস্থায় অযত্নের কারণে যদি সে জন্মগত ত্রুটি, যেন অটিস্টিক শিশু আমাদের এখন কমন হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে কিন্তু ওই পরিবারটাকে সারা জীবন কিন্তু সাফার করতে হচ্ছে। পরবর্তীতে ধরেন যে ডেলিভারি এখনও হোম ডেলিভারি হচ্ছে অনেকটা, এবং হোম ডেলিভারি যেগুলো হচ্ছে সেগুলোতে কমপ্লেক্সিটি হয় এবং সেটা অনেক যে মাতৃমৃত্যু সেটার একটা বড় কারণ। তার মানে আমরা ইনস্টিটিউশনাল ডেলিভারি করতে পারছি না। তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে ইন্ডিভিজুয়ালিও ভাবতে হবে এবং রাষ্ট্রকেও ভাবতে হবে যে কিভাবে এই জায়গাগুলোতে আমরা আসতে পারি। এখন খরচের বিষয় যেটা আপনি যেটা বললেন, ডেফিনেটলি যে এখানে কিন্তু এই যে ম্যাটার্নাল কেয়ারের জন্য কিন্তু একটা বড় খরচ হচ্ছে এবং পরিবারকে কিন্তু একটা বড় খরচ করতে হচ্ছে। এবং খরচটা কোথায় যেটা হচ্ছে সেটা হলো যে দেখেন যে আমাদের বেশিরভাগ বাচ্চা যেটা ইনস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে সেটা কিন্তু সিজারে চলে যাচ্ছে। তাহলে সিজার যেটা নর্মাল ডেলিভারি হতে পারতো সেটাও সিজার করা হচ্ছে এবং যেটা সিজারের দরকার সেটা তো সিজার করতেই হচ্ছে। তার মানে এখানে যদি আমরা সিজারের পরিমাণটা কমিয়ে দিতে পারতাম, যেটা নর্মাল ডেলিভারিতে হয় সেই জায়গায় নর্মাল ডেলিভারি করা, যেটা সিজারের দরকার সেটা, এবং এই যখন কমপ্লেক্সিটি ডেভেলপ করছে তার কিন্তু খরচ অনেক বেড়ে যাচ্ছে, সেটা
সেটা পরিবারের খরচও বাড়ছে, আর সরকারি জায়গায় যদি নেওয়া হয় সরকারের খরচও বাড়ছে, প্রাইভেট জায়গায় নিলে তো আমাদের ব্যক্তিগত খরচ বাড়ছে। সো এখানেও কিন্তু আমরা এই যে দারিদ্র সীমা নিচে নেমে যাওয়া বা ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারে পতিত হওয়া, এখানে কিন্তু ম্যাটার্নাল হেলথ কেয়ারের একটা রোল আছে। আমাদের স্থানীয় পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো, সেটা সক্ষমতা কতটুকু সন্তোষজনক বলে আপনি মনে করেন? না, দেখুন এই জায়গাটাতে আমাদের বড় কোয়েশ্চেন রয়েছে। বড় কোয়েশ্চেন যেটা, সেটা হলো আমাদের নেটওয়ার্ক আছে, আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে যেটা ডিজিএফপি চালায়, আমাদের ইউনিয়ন সাব সেন্টার আছে প্রায় 1200-1300 ইউনিয়নে। তার মানে এই জায়গাগুলোতে আমাদের অনেক কিছু আছে, বাট কোনোটা কিন্তু ফাংশনাল না, এবং প্রত্যেকটা কিন্তু সাব অপটিমাল রিসোর্স নিয়ে চলছে। তার মানে জনগণকে যে সেবাটা দেওয়া সেটা কিন্তু দিতে পারছে না। আমরা কিন্তু একটা মাকে বলতে পারছি না যে তুমি গর্ভবতী হলে প্রথমে অমুকটা জায়গায় যাও, কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে সে কিন্তু অপটিমাল কেয়ারটা পাচ্ছে না। ফলে তাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে সে ওই যে যেটা বলা হলো যে এনসি কিন্তু নিতে পারছে না, এবং এনসির হারটা কমে যাচ্ছে, যেটা রিসেন্ট গবেষণা যেটা আমাদের রিপোর্টের স্টাডিতে এসেছে। সো সেই জায়গাগুলোতে আমরা যদি করতে পারতাম, এই রিসোর্সগুলোকে যদি ইন্টিগ্রেট করে, যদি আমাদের ইউনিয়নে তো ত্রিবিধ সেন্টার দরকার নেই, ডিজিএফের আলাদা সেন্টার, ফ্যামিলি হেলথের আলাদা সেন্টার, এটা দরকার নেই। এটা একটা কনসলিডেটেড করে একটা সেন্টার, শক্তিশালী সেন্টার করা হোক, যেখানে প্রিভেন্টিভ কেয়ার ফোকাস থাকবে, অ্যান্টিনেটাল কেয়ার, যেখানে ম্যাটারনাল কেয়ার, নর্মাল ডেলিভারির ব্যবস্থা হয়তো রাখা যেতে পারে, এবং অন্যান্য যে সমস্ত প্রিভেন্টিভ এবং লিমিটেড কিউরেটিভ কেয়ার সেটা যদি করা হয়, এবং এই যে রিসোর্সটার ডুপ্লিকেশন হচ্ছে, আমার মনে হয় এই রিসোর্সটা দিয়ে সম্ভব। বিকল্প ব্যবস্থা আছে, যেমন প্রাইভেট থেকে কিনে নেওয়া যেতে পারে সার্ভিস, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হতে পারে, নানা কিছু দিয়ে কিন্তু আমরা ইন্টিগ্রেটেড ওই জায়গাটা ফোকাস করতে পারি। আমরা যদি শহরের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বিষয়টা নিয়ে আপনার কাছে একটু পরে ফিরবো। চলে যাচ্ছে জনাব তসলিমউদ্দিন খান আপনার কাছে, যে বিশেষজ্ঞদের অনেকে বলছেন গর্ভকালীন প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণে সমন্বিত পুষ্টি বা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট বা এমএমএস এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি বলেন সমন্বিত পুষ্টি বা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট আসলে কি, গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুদের পুষ্টি অবস্থার উন্নয়নে এর প্রয়োজনীয়তা কতখানি? দেখেন, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় কিভাবে রিলেটেড। আমরা যদি একটা মাকে প্রপার তার যে পুষ্টির অভাব রয়েছে, পুষ্টির ঘাটতি রয়েছে, সেটা যদি আমরা পূরণ করতে পারি, সেটা আমরা যেটা বলছি মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, অর্থাৎ এটা একটা সমন্বিত ব্যবস্থা, সেটা যদি দিতে পারি, সেটা কি, সেটা আপনার 15 ইনগ্রেডিয়েন্টস এখানে থাকে। এটা একটা WHO এটাকে এন্ডোর্স করেছে, ইউনিসেফ এটাকে ইমপ্লিমেন্ট করতেছে সারা বিশ্বের বিভিন্ন দেশে, আমরা বাংলাদেশে রোল আউট করেছি এটা। সেটা কি, সেটা হলো 15 ইনগ্রেডিয়েন্টসের মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, বি আবার 5 রকমের, ভিটামিন ই, আয়রন, ফলিক অ্যাসিড, দেন জিঙ্ক, সিলেনিয়াম, কপার, এই যে যতগুলো মার নিউট্রিশন দরকার, সেই নিউট্রিশনগুলোকে সার্বিকভাবে একটা কম্বিনেশন, একটা ট্যাবলেটে, এবং এটা 180টা ট্যাবলেট খেলে মার প্রেগনেন্সিকালীন যে নিউট্রিশনের অভাব সেটা দূর হয়। এইটাকে যদি ব্যবহার করে মা, যদি তার প্রেগনেন্সিকালীন সময়, তাহলে নিউট্রিশনের অভাব তার থাকবে না। এবং আন্ডারওয়েট, বাংলাদেশে কিন্তু অনেক শিশু আন্ডারওয়েট জন্মগ্রহণ করে, আন্ডারওয়েট মানে 2.5 কেজির নিচে, এবং এটা যদি একটা বাচ্চা 2.5 কেজির নিচে হয়, সে ম্যালনারিশ। তার সারা জীবন এই যে নিউট্রিশনের ঘাটতি নিয়ে জন্মাইলো, এটাকে সে এই কনসিকুয়েন্স বয়ে বেড়াবে সারাটা জীবন, সে যখন অ্যাডাল্ট হবে তখন এবং তারপরেও। তো সেই কারণে আমরা বলছি যে ইনভেস্টমেন্টটা করা দরকার, নলেজ ক্রিয়েশন করা দরকার, এবং পাবলিক হেলথের এই যে সমস্ত আসপেক্ট আছে, এই মাল্টিপল মাইক্রোনিউট্রিশনের কথা বলেন, সাপ্লিমেন্টের কথা বলেন, এএনসি সার্ভিসটা বলেন, বাংলাদেশে এখনও 41% 4টা এএনসি সার্ভিস পায়, যেটা হামিদ ভাই একটু আগে ডিসকাশনে এনেছিলেন। এটা কিন্তু ইউনিভার্সাল হওয়া উচিত। অনেক দেশেই এটা ইউনিভার্সাল, এবং হলেই আপনি ঝুঁকি আইডেন্টিফাই করতে পারবেন, এবং ওই ঝুঁকির সাথে, প্রতিটা ঝুঁকির সাথে কিন্তু আর্থিক ব্যবস্থাপনা জড়িত, প্রত্যেকটা ঝুঁকির সাথে আর্থিক ঝুঁকি জড়িত। এই সার্বিকভাবে যদি আগে থেকেই পাবলিক হেলথের বিভিন্ন আসপেক্টে যদি মাকে নিউট্রিশনগুলোর চাহিদা পূরণ যায়, 4টা এএনসি সার্ভিস দেওয়া যায়, ইনস্টিটিউশনাল ডেলিভারি এনশিওর করতে পারি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সৈয়দ আব্দুল হামিদ কিছুক্ষণ আগে বললেন যে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে অ্যাক্টিভ করার প্রয়োজনীয়তার কথা বললেন। এক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের পরামর্শ দিয়েছেন তিনি। আপনার বিশ্লেষণ শুনতে চাই। আসলে বিষয়টিকে দেখতে হবে দুই দিকে। একটা হলো
হামিদ ভাইয়ের কথাটাকে আমি এক্সপ্যান্ড করছি। একটা হলো ডিমান্ড সাইড, একটা সাপ্লাই সাইড। তো সাপ্লাই সাইড কি আমার সেন্টার রয়েছে, হয়তো বা সেখানে প্যারামেডিক্স রয়েছে, এফডব্লিউএ রয়েছে, আমরা যেটা বলি যে বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে মোস্টলি রয়েছে, যেটা পরিবার পরিকল্পনা কর্মসূচির থেকে যেখানে সেবা দেওয়া হয়, মাতৃস্বাস্থ্য দেওয়া হয়, পরিবার পরিকল্পনা কর্মসূচি, শিশু স্বাস্থ্য দেওয়া হয়। কিন্তু সেটা থাকলো, সব ব্যবস্থাপনা সেখানে থাকলো, কিন্তু জনসাধারণ যদি সেখানে সেবা নিতে না আসে বা তাদের অ্যাওয়ারনেস না থাকে, ধরেন এএনসি সার্ভিস, এটা কিন্তু খুবই সম্ভব যে সিস্টেম রয়েছে আমাদের, অত্যন্ত ভালো সিস্টেম রয়েছে, হয়তো অনেক জায়গায় ফাংশনাল না, যেটা হামিদ ভাই বলছিলেন, কিন্তু যেখানে ফাংশনাল আছে সেখানেও তো ওই গ্রামের সবাই যাচ্ছে না। তো এইটাকে আমাদের যেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বললেন, এই যে অ্যাওয়ারনেস ক্রিয়েশন, নলেজ ক্রিয়েশন, এটা একার পক্ষে সরকারের সম্ভব না। আজকের যে আলোচনা, এই আলোচনাও কিন্তু একটা ভূমিকা রাখছে। এরকম কেননা হান্ড্রেডস অফ এপিসোড অফ ডিসকাশন, এবং যাতে করে মানুষের সচেতনতা বাড়ে। আমরা সবাই সম্মিলিতভাবে, এই জন্য প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, দুইটা এন্টিটিরই খুব ক্লোজলি কাজ করতে হবে, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। এবং এভাবে যদি আমরা করি সম্মিলিত, ইট ইজ এ কনসার্টেড এফোর্ট, এটা সম্মিলিত প্রচেষ্টা। এই সম্মিলিত প্রচেষ্টা যদি আমরা চালাই, তাহলেই এই সমস্যার সমাধান করতে কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। আপনি কি মনে করেন সরকারি রিসোর্স বেসরকারি খাতে বিনিয়োগ করলে স্বাস্থ্য খাতে আরো ভালো ফলাফল পাওয়া যাবে? উত্তরটা নেব, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, এসএমসি নিবেদিত বিশেষ আলোচনা গর্ভকালীন পুষ্টি সেবা অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসএমসি নিবেদিত বিশেষ আলোচনা গর্ভকালীন পুষ্টি সেবা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আজ আমরা আলোচনা করছি গর্ভকালীন পুষ্টি ও স্বাস্থ্যসেবা সংকট ও করণীয় নিয়ে। আলোচনা করছেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তসলিমউদ্দিন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্সের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, বিরতির আগে যে প্রশ্নটা আপনার কাছে ছিল, সরকারি রিসোর্স বেসরকারি খাতে বিনিয়োগ করলে স্বাস্থ্য খাতে কি ধরনের ফলাফল আমরা পেতে পারি? দেখুন, এই স্বাস্থ্যসেবা অর্থায়ন এবং স্বাস্থ্যসেবাকে প্রভিশন করবে, দ্যাট মিনস কে দিবে, এটা গ্লোবালি 4 ধরনের মডেল আছে। একটা হচ্ছে যে সরকারি অর্থায়ন, আবার সরকারিভাবে স্বাস্থ্যসেবাটা দেওয়া, যেটা পাবলিক ফাইন্যান্স এবং পাবলিক প্রভিশন আমরা বলে থাকি। আরেকটা হচ্ছে যে পাবলিক ফাইন্যান্স প্রাইভেট প্রভিশন, আরেকটা হচ্ছে প্রাইভেট ফাইন্যান্স প্রাইভেট প্রভিশন, আরেকটা হচ্ছে প্রাইভেট ফাইন্যান্স আবার পাবলিক প্রভিশনও হতে পারে। আপনার যে কোয়েশ্চেন যেটা, সেটা হলো আমি যে মডেলগুলো বললাম তার সেকেন্ডটা, যেটা সরকারি ফাইন্যান্স এবং প্রাইভেট প্রভিশন, মানে বেসরকারিভাবে দেওয়া যায় কিনা। আমরা যদি সরকারি ফাইন্যান্স দিয়ে সরকারিভাবে স্বাস্থ্যসেবা দিতে পারি, তাহলে সেটা এক ধরনের গুরুত্ব বহন করে যে সরকারি অর্থায়ন এবং সরকারিভাবে সেটা দেওয়া হচ্ছে। আমাদের দেশে যে মডেলটা মূলত কিন্তু সেটা, কিছু কিছু ভার্টিক্যাল প্রোগ্রাম আমাদের আছে, সেখানে সরকারি ফাইন্যান্সে কিন্তু বেসরকারি ওয়েতে দেওয়া হচ্ছে, যেমন টিবি, লেপ্রোসি, এইরকম জায়গাগুলোতে কিন্তু আমাদের সরকারি ফাইন্যান্স গ্লোবাল ফান্ড থেকে আসে, এবং সেখানে কিন্তু ব্র্যাক সহ আরও অনেক এনজিওগুলো কিন্তু সেটা কাজ করে, সেই জায়গাগুলোতে কিন্তু কাজ করছে। এখন আমি যদি আসি ম্যাটার্নাল কেয়ারের ক্ষেত্রে, এই জায়গাটা কাজে লাগানো যায় কিনা, সেটা হচ্ছে যে কাজে লাগানো যায়। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমাদের সরকারি অর্থায়ন এবং সরকারিভাবে দিতে গেলে নানা রকমের অব্যবস্থাপনাজনিত প্রবলেম হচ্ছে। আমি যেটা বললাম যে এই যে কমিউনিটি লেভেলে যে আমরা ইন্টিগ্রেটেড ওয়েতে স্বাস্থ্যসেবা দিতে পারছে না, সেই জায়গাতে কিন্তু আমাদের খরচ হচ্ছে সরকারি খরচ, কিন্তু মানুষ কিন্তু কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছে না, না পাচ্ছে ভালো ফ্যামিলি প্ল্যানিং সেবা, না পাচ্ছে ভালো ম্যাটার্নাল কেয়ার, না পাচ্ছে ভালো অন্য যে সমস্ত প্রিভেন্টিভ, প্রমোটিভ এবং লিমিটেড কিউরেটিভ কেয়ার, যেটা কমিউনিটি লেভেলে থাকার কথা। এখানে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রথমে যে সমস্ত জায়গায় সরকারি সেবা পৌঁছানোর সুযোগ নাই, বিশেষ করে হার্ড টু রিচ এরিয়াতে, সেখানে সরকারি রিসোর্স মানে তো এখানে অর্থ আছে এবং সেখানে মানব সম্পদও আছে। দেখা যাচ্ছে যে আপনি যদি মনে করেন যে এখন কালিয়াজুড়ি হাওরে
এখন দেখা যাচ্ছে যে ওখানে কিন্তু সরকারি মানব সম্পদ রাখা খুব কঠিন, কারণ এটা দুর্গম এরিয়া, আপনি পার্বত্য এলাকায়, কোস্টাল এরিয়াতে। তাহলে এই সমস্ত জায়গাতে কিন্তু প্রাইভেট সেবা পৌঁছাতে পারে। সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটা আমি আগে বলেছি, সেরকম হতে পারে, অথবা যদি কোনো প্রাইভেট প্রতিষ্ঠান থাকে তাহলে তাদের মাধ্যমে কিন্তু এটা করতে পারে। আর সবচেয়ে সফিস্টিকেটেড যেটা, সেটা হচ্ছে যে জিপি সিস্টেম চালু করা, যেটা গ্লোবাল কনটেক্সটে এটা পরিচিত একটা নাম, যে জেনারেল প্র্যাকটিশনার সিস্টেম, যেটা অনেক উন্নত দেশে আছে, সেইটা চালু করে। এবং আমাদের ক্ষেত্রেও কিন্তু সেই মডেলটা মোটামুটি ফিট করে, যেটা একটু কাস্টমাইজ করে নিতে হবে। কারণ এখন আমাদের এখানে দেখেন যে প্রচুর এখন ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, মিডওয়াইফারি এগুলো কিন্তু বেকার আছে, এবং তারা শহরে যে পরিবেশে যে কাজ করছে তার থেকে যদি তারা গ্রামে গিয়ে যদি তারা একটা মোটা অঙ্কের সেখানে স্যালারি বা আর্নিং যদি করতে পারে, তাহলে কিন্তু তারা সেখানে কাজ করবে। তাহলে এই একটা কিন্তু সুযোগ আমাদের আছে। এই তত্ত্বাবধায়ক সরকারের সাথে যদি আমি একটা লিঙ্ক করি, তাহলে এটা সোশ্যাল যে এন্টারপ্রাইজ, সেটার সাথেও কিন্তু লিঙ্ক করা যায়। যে প্রফেসর ইউনূসের যে সোশ্যাল এন্টারপ্রাইজ কনসেপ্ট আছে, সেখানেও কিন্তু জিপি সিস্টেম লিঙ্ক করা যায়। সো যে কোনোভাবেই হোক, আমাদের যে সমস্ত জায়গায় সরকারি অর্থায়ন দিয়ে সরকারিভাবে প্রভিশন করা যাচ্ছে না বা খুবই ইনএফিশিয়েন্ট হচ্ছে, লিকেজ হচ্ছে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা ইমিডিয়েট করে ফেলতে পারি। এবং যে সমস্ত জায়গায় আমাদের দেখা যাচ্ছে সার্ভিসটা কম আছে, সরকার দিতে পারছে না, সেই জায়গায় কিন্তু আমরা সব বেসরকারি প্রোভাইডারের কাছ থেকে স্ট্র্যাটেজিক পার্সনিংয়ের মাধ্যমে এটা কিনে নিতে পারি। সো অনেক উপায় আছে যেটা আমরা সরকারি অর্থ বেসরকারিভাবে খরচ করে বেসরকারি প্রভিশন থেকে সার্ভিসটা কিনে নিয়ে হোক, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথবা জিপি সিস্টেমও, সেটা এফিশিয়েন্টলি করা যায় এবং মানুষকে এই ম্যাটারনাল স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব তোসলামউদ্দিন খান। আমরা জানি এসএমসি দেশের মানুষের কাছে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। তো এসএমসি গর্ভকালীন সময়ে মা এবং গর্ভস্থ শিশুর পুষ্টি উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখছে? জি, এসএমসি একটা সমন্বিত ব্যবস্থা। আপনি একটা বলেছেন তার পুষ্টির চাহিদা পূরণ, আর একটা হলো এএনসি সার্ভিসগুলো কিভাবে এনশিওর করা যায়। কেন রিসেন্টলি আমরা দেখেছি এএনসি সার্ভিস ইউটিলাইজেশন ইভেন কমে গেছে, 4টা এএনসি সার্ভিস। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি যে আমাদের ব্যাপকভাবে একটা আমাদের নেটওয়ার্ক রয়েছে। আমরা নন গ্র্যাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার, তারা গ্র্যাজুয়েট ডক্টর না, কিন্তু ট্রেইনড, 6 থেকে 2 বছর পর্যন্ত তারা মেডিকেল ট্রেনিং নিয়েছে এবং একটা মিনিমাম লেভেল এডুকেশন আছে। তাদেরকে আমরা একটা নেটওয়ার্কে এনে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করে, যাতে করে এই গর্ভকালীন স্বাস্থ্য সেবাটা দিতে পারে, গর্ভকালীন যে এএনসি সার্ভিসটা দিতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। সেইটা তো তারা করছে। প্লাস যেটা আমরা করেছি, আমাদের কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম রয়েছে, সেখানে প্রায় 120টা উপজেলায় আমরা প্যারামেডিক্স নিয়োগ দিয়েছি। তারা এএনসি সার্ভিস গ্রামে ঘুরে এএনসি সার্ভিস দিচ্ছে। এই এএনসি সার্ভিসটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড এএনসি সার্ভিস। কিভাবে? এটা শুধু এএনসি সার্ভিস না, সেখানে কাউন্সেলিং করি আমরা, যাতে করে তারা ইনস্টিটিউশনাল ডেলিভারিতে যায়। তাদেরকে কাউন্সেলিং করি আমরা এই এমএমএস, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টস সাপ্লিমেন্ট খায় এবং সেখানে সরবরাহ করি যাতে করে তারা পায়। এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টস সাপ্লিমেন্ট প্লাস ক্যালসিয়াম, এটা একটা ফুল কোর্স। এটা যদি পায় একজন প্রেগনেন্ট মা তার প্রেগনেন্সিকালীন সময়, তাহলে এই নিউট্রিশনের চাহিদা দূর হবে, তার অবস্থার পরিবর্তন হবে, সে নিজে প্রিপারেশন নিচ্ছে যে তার অলরেডি ঝুঁকি আইডেন্টিফাই হয়ে গেছে যদি ঝুঁকি থাকে, এবং সে প্রিপেয়ার্ড হবে যে তার ইনস্টিটিউশনাল ডেলিভারি হোক, সে কোনো প্রতিষ্ঠানে গিয়ে ডেলিভারি করবে। এইটাকে আমরা বলি সমন্বিত এএনসি সার্ভিস, যেটা আমরা বাংলাদেশে প্রায় সব জায়গায় আমাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা শুরু করেছি। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। একটু আগে আপনি সরকারি এবং বেসরকারি খাতের যে যৌথ উদ্যোগের কথা বলেছেন, সেটা নিয়ে আলোচনা করছিলেন। এটা এখন বাংলাদেশে কতখানি হচ্ছে এবং করণীয় কি আসলে? না, দেখুন, এটা সরকারকে ভাবতে হবে। সরকার কিছু টাকা তো খরচ করছে। আমরা যদি একটু সরকার যে সেবাটা দিচ্ছে সেই সেবাটার ভ্যালুয়েশনটা করার চেষ্টা করি, যে সরকার আসলে কি সার্ভিস দিচ্ছে। আমরা প্রাইভেট থেকে সেবা কিনছি। প্রাইভেটে ধরেন যে একটা আলট্রাসোনোগ্রাফি করতে গেলে আমরা দেখা যাচ্ছে হয়তো 500 টাকা বা 600 টাকা দিচ্ছি। সরকারি জায়গায় আমরা দেখা যাচ্ছে সে আলট্রাসোনোগ্রাফিটা হয়তো 200-250 টাকায় করতে পারছে। কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে সরকারি জায়গায় আমি এই যে আলট্রাসোনোগ্রাফি সার্ভিসটা নিলাম, সেই সার্ভিসটা নিতে গিয়ে
ক্লায়েন্টকে কতটা কষ্ট ফেস করতে হচ্ছে এটাও কিন্তু ভ্যালুয়েশনে আনতে হবে। হয়রাস প্রাইভেটে গেলে সে কত কমফোর্টেবলি নিতে পারছে, কমফোর্টেবলি মানে হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি তার যে ওয়েলকামিংয়ের যে বিষয়, যেটা তার এন্টারটেনমেন্টের যে বিষয়, তার বসার জায়গা, তার অ্যামিনিটিস, এই জায়গাগুলো যদি আমরা ভ্যালুয়েশন করি তাহলে আমরা দেখতে পারবো সেটা হচ্ছে যে সরকার যে সার্ভিসটা দিচ্ছে সেটা ডেফিনেটলি সেটার ভ্যালু আছে। আমরা যদি বলি যে সরকার 38,000 কোটি টাকা ব্যয় করছে ধরেন এইবার বাজেটে, তার মানে এইটা ডেফিনেটলি 38,000 কোটি টাকার বেশি সার্ভিস প্রডিউস করছে, কিন্তু কত টাকার বেশি সার্ভিস প্রডিউস করছে এটা কিন্তু সরকারের জানা নাই। সরকার যদি এখানে এটা ভ্যালুটা জানতে পারতো তাহলে কিন্তু সরকার এই খাতে ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হতো। সরকার যদি জানতে পারতো যে আমরা 38,000 কোটি টাকা দিচ্ছি, 10 গুণ সেবা প্রডিউসড হচ্ছে, দ্যাট মিনস 3,80,000 কোটি টাকা সেবা প্রডিউস হচ্ছে, তার মানে এটা কিন্তু ইলেকশন ম্যানিফেস্টো তো ফলো বাই প্রচার করতে পারতো, রাজনৈতিক সমাবেশে বলতে পারতো যে হ্যাঁ আমি কিন্তু সেবাটা দিচ্ছি, কিন্তু সরকারের এই ভ্যালুয়েশন মেকানিজমটা কিন্তু নাই। ফলে একদিকে যেরকম আমাদের ভ্যালুয়েশন করা দরকার, অন্যদিকে সরকারি হাসপাতালে যে রিসোর্সের অপচয় হচ্ছে, যেটা নষ্ট হচ্ছে, সেটা ভ্যালুয়েশন করা দরকার। এই দুটো যদি ভ্যালুয়েশন করে আমরা কম্পারেটিভলি হিসাব করতে পারতাম এবং সেখানে যদি দেখতে পারতাম যে আমি দেখতে পাচ্ছি যে সরকারি খাতে এইটা সার্ভিস যেটা প্রডিউস হচ্ছে, আমি যদি বেসরকারি খাত থেকে নেই আমি কিন্তু কম দামে কিনতে পারবো এবং বেটার কোয়ালিটির সার্ভিসটা আমি কম দামে কিনতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আইদার আমার এই লিকেজ বা ইনএফিসিয়েন্সি বন্ধ করতে হবে, বন্ধ করে সে জায়গায় আমাকে ভ্যালু ইমপ্রুভ করতে হবে, অথবা সেটা যদি আমাদের সিস্টেমে সম্ভব না হয় তাহলে আমার তো উচিত যেটা কস্ট ইফেক্টিভ ওয়েতে প্রাইভেট সেক্টর থেকে কিনে নেওয়া এবং যেখানে সরকারি ভাবে দেওয়া যাচ্ছে না। তো এই জায়গাগুলোতে অনেক ধরনের বিষয় আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব তসলিমউদ্দিন খান, আপনি কিছুক্ষণ আগে এএনসি সার্ভিসের কথা বলছিলেন। এএনসি সার্ভিসটা আসলে গর্ভবতী মায়েদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন বাংলাদেশে যে এটা হয়েছে গত 4 বছরে এএনসি সার্ভিসের ইউটিলাইজেশন কমে গেছে, 4টা এএনসি সার্ভিসের। আবার ইনস্টিটিউশনাল ডেলিভারির হার কিন্তু একটু বেড়ে গেছে, সেটা একটা ভালো দিক। আগে 50%-এর মতো ছিল, এখন 65%, অর্থাৎ এখন আর আমাদের আর 35 মাকে যদি নিয়ে আসতে পারি প্রতিষ্ঠানে তাহলেই আমরা ইউনিভার্সাল হতে পারি। এটা একটা ভালো দিক যে বেশ কমেছে, কিন্তু সবটুকুই কমা দরকার, 100%ই হওয়া দরকার। আর 4টা এএনসি সার্ভিস সেটাও 100% হওয়া দরকার। এইটা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন বাংলাদেশে মাতৃমৃত্যু কমে যাবে। মাতৃমৃত্যু কিন্তু এখনো অনেক বেশি, এই মাতৃমৃত্যু কমে যাবে। এই যে একটু আগে বললাম যে আন্ডারওয়েট শিশু, তাদের সম্ভাবনা কমে যাবে। শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে, নিউনেটাল হেলথের ক্ষেত্রে, মাতৃ স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন হবে। আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের গর্ভবতী মায়েদের জন্য কোনো বার্তা যদি আপনি দিতে চান? প্রতিটা প্রেগনেন্ট মা সে কমপক্ষে 4টা এএনসি সার্ভিস নেবে, সে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট এবং ক্যালসিয়াম, তার এই অনুপুষ্টিগুলোর চাহিদা ডেফিনেটলি রয়েছে, অভাব রয়েছে, সেটা দূর করার জন্য সেগুলো নিয়মিত খাবে এবং তাকে প্রিপারেশন নিয়ে নিতে হবে যে সে সেন্টারে কিন্তু ডেলিভারিটা হয়। এই কয়টা বিষয় যদি আমরা করতে পারি তাহলে অভূতপূর্ব সাফল্য আমরা অর্জন করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এসএমসি নিবেদিত বিশেষ আলোচনা গর্ভকালীন পুষ্টি সেবা অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।